গল্পের শুরুতেই শানিং নামের ক্রাউন প্রিন্সকে দেখি। সে এই রাজ্যের একমাত্র প্রিন্সেস ছিল, কারণ রাজার আর কোনো সন্তান ছিল না। শানিং অনেক বদমেজাজি এবং নির্দয় একটি প্রিন্সেস ছিল। তার কথার সামান্য হেরফের হলেই সে সবাইকে মেরে ফেলতো। তার চলাফেরা কথাবার্তা এই সবকিছুই উশৃঙ্খল ছিল। তার যখন যা ইচ্ছা তখন তাই করত। তখনই আমরা দেখতে পাই তার সামনে বসে থাকা কয়েকজন মেয়েকে সে নির্দ্বিধায় হত্যা করে। তখনই সেখানে একটা মেয়ে চলে আসে আর প্রিন্সেসের সামনে মাথা নত করে। প্রিন্সেস যখনই তার চেহারার দিকে তাকায় তখন দেখতে পায় তার চেহারায় তো অনেক দাগ রয়েছে। তাই সে তাকে আর কিছু বলে না এবং তার দাসীকে বলে এই মেয়েটিকে রাজার কাছে পাঠাও। যখনই রাজার মন ভরে যাবে তাকে এখান থেকে বের করে দেওয়া হবে। আসলে সে যেসব মেয়েদেরকে মেরে ফেলেছিল ওই সব সুন্দরী মেয়েদেরকে রাজার কাছে পাঠানোর জন্য এখানে আনা হয়েছিল, কিন্তু প্রিন্সেস তাদেরকে মেরে ফেলে যাতে রাজার আর কোনো বাচ্চা না হয় এবং সে একাই এই পুরো সাম্রাজ্যের সম্রাজ্ঞী হয়। এরপর প্রিন্সেস সেই দাসীকে বলে যাও, রাজার মন খুশি করে দাও, কিন্তু আমার সাথে যদি কোনো ষড়যন্ত্র করো তাহলে মনে রেখো তোমার মৃত্যু নিশ্চিত। এই সবকিছু শুনে ওই দাসী তাকে বলে সে যেমনটা বলবে তেমনটাই হবে। এটা বলে সে একটা রহস্যময় হাসি দেয়। একটু পরে যখন সে প্রিন্সেসের রুম থেকে বেরিয়ে আসে তখন সে আবার নিজের রূপ চেঞ্জ করে নেয় আর আমরা দেখতে পাই সে একটা অতি সুন্দরী মেয়েতে পরিবর্তন হয়েছে। পরের সিনে দেখতে পাই ওই মেয়েটি অদ্ভুতভাবে রাজার আশেপাশে হাঁটাহাঁটি করছিল। রাজা তখন গোসল করছিল আর তখনই সে একটা গন্ধ পাচ্ছিল যে গন্ধটা তাকে আকর্ষণ করছিল। তাই সে তখনই তার আশেপাশে খুঁজতে শুরু করে আর এভাবেই খুঁজতে খুঁজতে সে ওই মেয়েটিকে দেখতে পায় এবং প্রথম দেখাতেই তার ওই মেয়েটিকে অনেক ভালো লেগে যায়। তাই রাজা তাকে কাছে টেনে নিয়ে জিজ্ঞাসা করে তুমি কে? তখন সেই মেয়েটি তাকে বলে আমি হাইট্যাং, প্রিন্সেস আমাকে আপনার কাছে পাঠিয়েছে। আমি তো সামান্য একজন দাসী। এটা শুনে রাজা তাকে বলে আজকের পর থেকে তুমি আর দাসী থাকবে না, তুমি হবে আমার কঙ্কবাইন। এটা বলেই রাজা তার ক্লোজ হতে শুরু করে। তখনই আমরা দেখতে পাই ওই মেয়েটির চোখ লাল হয়ে গিয়েছে আর সে মনে মনে বলছিল আমি যেটা চাই সেটা হলো আপনার মেয়ের জীবন। মানে সে এখানে প্রিন্সেসের সাথে কোনো প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে এসেছিল। তখনই আমরা অতীতের কিছু দৃশ্য দেখতে পাই। এই মেয়েটি আসলে একটা ডিমন খরগোশ। তার একটা বোনও ছিল। তারা দুইজন যমজ বোন ছিল। একই দিনে এবং একই সময়ে তারা জন্মগ্রহণ করেছিল, কিন্তু তার বোন একটা ভালো খরগোশ ছিল আর সে ছিল পুরোই উল্টোটা। তার ভেতরে ভালো মন্দ বোঝার কোনো শক্তিই ছিল না, যার কারণে সবাই তাকে শয়তান মনে করত। এর কারণে সবাই তাকে ঘৃণা করত আর দূর থেকে পাথর ছুঁড়ে মারত। এসব কিছু সহ্য করতে করতে তার অনেক বেশি রাগ হয়ে যেত এবং সে তার আসল রূপে চলে আসতো। কিন্তু সে অন্য কারোর ক্ষতি করার আগেই তার বোন সেখানে চলে আসতো আর ওই সব লোকজনের কাছ থেকে তাকে বাঁচিয়ে তার ভেতর থেকে নেগেটিভ শক্তিগুলো বের করে ফেলতো। এরপর তার বোন তাকে বলতো সে সব সময় তার পাশে থাকবে, তাই তার ভয় পাওয়ার কোনো কারণ নেই। এরপর তার বোন তাকে শিখাতে শুরু করে কিভাবে একজন ভালো মানুষ হওয়া যায়। তার বোন তাকে পড়াশোনা শেখাতে শুরু করে আর তাকে বোঝায় এই পড়াশোনার মাধ্যম দিয়েই সে বুঝতে পারবে ভালো আর মন্দ কি জিনিস। সে সব সময় তার বোনের সাথেই থাকতো এবং তার সাথে সময় কাটাতো। এক সময় সে তার বোনকে জিজ্ঞাসা করে আচ্ছা ভালো মানুষ কাকে বলে? তখন তার বোন তাকে বলে যে তোমার বিপদে তোমাকে সাহায্য করবে সেই ভালো মানুষ। তার বোন ছিল অনেক ভালো আর সে প্রতিদিনই কারো না কারো উপকার করত আর সে তার বোনকে চারিদিকে খুঁজতে শুরু করে। এভাবে খুঁজতে খুঁজতে সে একটা জায়গায় অনেকগুলো রক্ত এবং হাড্ডি পড়ে থাকতে দেখতে পায়। এটা দেখেই তো সে অনেক বেশি কষ্ট পায় আর বুঝতে পারে যে এটা তার বোনেরই হাড়। তাই সে ওটাকে তার হাতে তুলে নেয় এবং তার শক্তির মাধ্যমে দেখতে থাকে যে আসলে তার বোনের সাথে কি হয়েছিল। তখনই সে দেখতে পায় প্রিন্সেসের ওপরে কিছু জন্তু জানোয়ার আক্রমণ করেছিল এবং তাকে বাঁচানোর জন্য তার বোন সেখানে গিয়েছিল। তাকে দেখেই প্রিন্সেসের দাসী বলে দেখো দেখো আমাদেরকে বাঁচানোর জন্য ইমোর্টাল এসেছে। তাকে দেখে প্রিন্সেস খুশি হয়ে যায় এবং সেও তার শক্তি দিয়ে ওই জন্তুগুলোকে তাড়িয়ে দেয়। এরপর সে প্রিন্সেসের কাছে আসে আর তাকে বলে এখন তার ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এখন তারা সম্পূর্ণ বিপদমুক্ত। এটা বলেই যখন সে প্রিন্সেসের হাতের দিকে খেয়াল করে তখন সে দেখতে পায় প্রিন্সেস আহত হয়েছে। তাই সে তাকে বলে কোনো ব্যাপার না, আমি তোমাকে ওষুধ দিচ্ছি, তুমি এখনই ঠিক হয়ে যাবে। কিন্তু প্রিন্সেসের উদ্দেশ্য এখন বদলে গিয়েছিল আর সে তাকে বলে আমার অন্য কিছু চাই। এটা বলেই সে তার চুলের কাঁটা দিয়ে তাকে আঘাত করে আহত করে ফেলে আর তাকে বলে আমার তো শুধুমাত্র তোমার রক্ত চাই, কত সুন্দর সুস্বাদু রক্ত তোমার। তখন সে তাকে বলে তুমি আমার সাথে এরকমটা কিভাবে করতে পারো? এটা শুনে প্রিন্সেস তাকে বলে তুমি কি জানো র্যাবিট
ফেরির রক্ত আমাকে অনেকদিন পর্যন্ত যুবতী এবং জীবিত রাখতে সাহায্য করে, আর আমি সব সময় চাই ইয়াং থাকতে। তোমার রক্ত তো অনেক সুস্বাদু, তাই আমি তোমাকে মাংস সহই খেয়ে ফেলবো। এসব কিছু শুনে তাদের মধ্যে একজন দাসী তার সামনে চলে আসে আর তাকে এসব কিছু করার জন্য বাধা দেয়, যার কারণে তাকেও গলা কেটে হত্যা করা হয়। এরপর প্রিন্সেস তার সৈন্যদেরকে আদেশ করে দ্রুতই খরগোশটিকে মেরে তার জন্য রান্না করতে। এরপর আমরা দেখতে পাই সেখানে আগুন জ্বালিয়ে ওই খরগোশটিকে পুড়িয়ে প্রিন্সেসকে দেওয়া হয়, আর সে খেতে খেতে বলছিল কত সুন্দর সুস্বাদু মাংস, এটা খেয়ে তো আমার মনটাই ভরে গেল। এটা বলতে বলতে সে অনেক জোরে জোরে হাসছিল। এদিকে এই সব কিছু দেখে হাইট্যাং অনেক কষ্ট পাচ্ছিল আর সে তার বোনের জন্য কান্না করছিল। তখনই সে তার বোনের আত্মাকে দেখতে পায়। এরপর ধীরে ধীরে তার বোনের আত্মা গায়েব হয়ে যায়। এখন এই সব কিছু দেখার পরে হাইট্যাং এর অনেক বেশি রাগ হয় আর সে নিজের রাগকে কন্ট্রোলই করতে পারছিল না। আর সে ঠিক করে ফেলে যারা তার বোনকে মেরেছে তাদেরকে সে ছাড়বে না। সেজন্য সে নিজের বাচ্চাকে বলি দেয় আর অনেকদিন পর্যন্ত কাল্টিভেশন করে যাতে সে পৃথিবীতে যেতে পারে আর মানুষের মতো রূপ ধারণ করতে পারে। আর এই কারণেই সে নিজের প্রতিশোধ নেওয়ার জন্য নিজেই প্রিন্সেসের বাবার সাথে সম্পর্ক তৈরি করে। এখানে রাজা তো তার সাথে রোমান্স করা নিয়ে বিজি ছিল, কিন্তু এইদিকে তার মনের ভেতরে তো তার বোনের প্রতিশোধের আগুন জ্বলছিল। পরের সিনে আমরা দেখতে পাই প্রিন্সেস এবং তার মা রাজার ঘরের গেটের সামনে দাঁড়িয়ে কথা বলছিল। প্রিন্সেস তার মাকে বলছিল, যেহেতু এই বংশে আর কোনো ড্রাগন বাচ্চা জন্ম নেয়নি, তাই আমি একমাত্র সিংহাসনের উত্তরাধিকারী। সে আসলে তার মাকে এখানে নিয়ে এসেছিল যাতে তার মা তার বাবার সাথে কথা বলে খুব দ্রুত তার রাজ্য অভিষেকের ব্যবস্থা করে এবং তাকে প্রিন্সেসের মুকুট পরায়। অন্যদিকে হাইট্যাং ভেতরে আবারও রাজার সাথে রোমান্স করতে শুরু করে এবং তার শক্তি দিয়ে ঘরের দরজা খুলে দেয় যাতে প্রিন্সেস আর তার মা ভেতরে আসতে পারে, আর তাদের দুজনকে এই অবস্থায় দেখতে পায় এবং একটু পরে ঠিক সেটাই ঘটে। তখন হাইট্যাংও তাদেরকে দেখে দ্রুত বেড থেকে নিচে নেমে আসে আর তাদের সামনে মাথা নত করে। এটা দেখে তো প্রিন্সেস হাইট্যাং এর উপরে অনেক বেশি রেগে যায় আর তাকে বলে, তোমার সাহস কি করে হলো দরজা খোলা রাখা অবস্থায় রাজাকে সিডিউস করার। এটা শুনে তো হাইট্যাং তার কাছে ক্ষমা চায়, কিন্তু প্রিন্সেস সেখান থেকে একটা তলোয়ার বের করে তাকে মারতেই যাচ্ছিল, তখনই রাজা তার হাত ধরে ফেলে আর তাকে বলে সে আমাকে সিডিউস করছিল না, বরং আমি তাকে আমার কাছে থাকার জন্য জোর করেছি। তখন হাইট্যাং রাজাকে অসহায় হয়ে বলে, আমি তো শুধুমাত্র আপনার সাথে থাকতে চেয়েছি, কিন্তু আফসোস একটা বিষয়ের যে আমি আপনার সাথে থাকতে পারবো না। এটা শুনে রাজা তাকে বলে, এখন থেকে তুমি আমার সাথেই থাকবে। তখন তো প্রিন্সেস রেগে যাচ্ছিল, কিন্তু রাজা তাকে চুপ করতে বলে আর সৈন্যকে ডেকে বলে যাতে প্রিন্সেস আর তার মাকে এখান থেকে নিয়ে যায়। এরপর তারা দুজন আবারও ইন্টিমেট হতে শুরু করে। অন্যদিকে প্রিন্সেস তো এবার অনেক বেশি রেগে গিয়েছিল আর সে ভাবছিল রাজা একটা মেয়ের প্রতি এত বেশি আকর্ষিত কিভাবে হতে পারে। আমি ওই মেয়েকে একদমই ছাড়বো না, কিন্তু এখন আমাকে এটা লক্ষ্য রাখতে হবে যে ওই মেয়েটা যাতে প্রেগনেন্ট না হয়ে যায়। অন্যদিকে ডিমন খরগোশও ভেবে নিয়েছিল যত তাড়াতাড়ি সম্ভব তাকে প্রেগনেন্ট হতে হবে, আর সেই কারণেই সে দিনরাত রাজাকে সিডিউস করতে থাকে যাতে সে দ্রুত প্রেগনেন্ট হয়ে যায়। আর এদিকে রাজাও তাকে ছাড়া কিছুই ভাবতে পারছিল না। অন্যদিকে রানী রাজার জন্য 3-4 দিন ধরে অপেক্ষা করছিল, কিন্তু তখনই তার দাসী তাকে জানায় রাজা তো কয়েকদিন ধরে তার রুম থেকে বাহিরেই আসেনি আর সে ওই মেয়েটির সাথেই দিনরাত সময় কাটায়। এটা শুনে তো তারা মা মেয়ে দুজনই রেগে যায় আর রানী রেগে গিয়ে বলে, এখন আমি ওই মেয়েটিকে বুঝাবো যে আমি কে আর আমার ক্ষমতা কি। অন্যদিকে হাইট্যাংকে দেখি সে এখন প্রেগনেন্ট হয়ে গিয়েছিল। তখন একটা দাসী তার কাছে আসে আর তাকে বলে রানী তাকে ডেকে পাঠিয়েছে। হাইট্যাং যখন তার সাথে দেখা করতে চায় তখন রানী তার গলা চেপে ধরে আর তাকে বলে, তোমার সাহস কি করে হলো রাজাকে সিডিউস করার। তখন হাইট্যাং তাকে বলে, আমাকে ক্ষমা করে দিন, আমার এরকম কোনো উদ্দেশ্য নেই। কিন্তু রানী তাকে একটা চর মারে আর তাকে হুমকি ধামকি দিতে থাকে। তখনই আমাদেরকে দেখানো হয় হাইট্যাংকে চর মারার কারণে রানীর হাতে একটা কালো বিষ ছড়িয়ে পড়েছে। এদিকে হাইট্যাংও এখন তার আসল রূপ তাকে দেখিয়ে দেয় আর তাকে বলে সে তাদের মা মেয়েকে হামাগুড়ি খেয়ে ক্ষমা চাইতে দেখতে চায়। এটা শুনে রানী তাকে চর মারতে যায়, কিন্তু সে রানীর হাত ধরে ফেলে আর তাকে বলে মহামান্য কি জানে কি দিয়ে তার গায়ের পোশাক তৈরি হয়েছে। তখন রানী তাকে জানায় এটা তার মেয়ে তাকে দিয়েছে, এটা বিশেষ খরগোশের চামড়া থেকে তৈরি। এটা শুনে হাইট্যাং রেগে যায় আর তার শরীর থেকে ওই কোটটা টেনে খুলে ফেলে এবং তাকে জিজ্ঞাসা করে, আপনি কি জানেন আপনার মেয়ে আপনার জন্য এই কোটটা কিভাবে তৈরি করেছে? সে এটার জন্য একটা প্রাণীকে হত্যা করেছে। কিন্তু রানীর তো এতে কিছুই যায় আসে না, তাই সে তাকে বলে নিচু জাতের প্রাণীদের হত্যা করলে তার কিছুই যায় আসে না।
তার কথা শুনে হাইট্যাং এর মনে পড়ে যায় যে প্রিন্সেসও তার মায়ের মতোই, তাই সে এবার আরো বেশি রেগে যায় আর রানীকে বলে, তোমরা মা মেয়ে দুইজনই একই রকম, তাই তোমাদের দুজনকেই আমি উচিত শিক্ষা দিব। এখন সেখানে থাকা একজন দাসী দেখতে পায় রানীর হাতে বিষ ছড়িয়ে পড়েছে। এটা দেখে তো রানীও অনেকটা ভয় পেয়ে যায়। পরের সিনে প্রিন্সেসকে দেখানো হয় সে অনেকগুলো ছেলের সাথে সময় কাটাচ্ছিল, কিন্তু যখনই তাদের মধ্যে একজন তাকে সন্তুষ্ট করতে পারে না তখন সে তার উপরে রেগে যেত আর লাঠি দিয়ে আঘাত করার পরেও তার তৃপ্তি হতো না। তাই সে তার পালিত কুকুরকে ডাকে, যে কুকুরটি এসে তাকে কামড়াতে কামড়াতে মেরে ফেলে। এসব কিছু দেখে তো সে অনেক বেশি মজা পাচ্ছিল। ঠিক তখনই সেখানে একজন দাসী আসে আর তাকে বলে তার মা তাকে এখনই ডেকে পাঠিয়েছে। অন্যদিকে হাইট্যাং এখনো রানীকে উল্টোপাল্টা কথা বলছিল, যার কারণে সে অনেক বেশি রেগে যায় আর আবারও হাইট্যাং এর উপরে হাত তুলতেই যাচ্ছিল। ঠিক তখনই সেখানে রাজা চলে আসে। তাকে দেখে হাইট্যাং নিচে পড়ে যায় আর এমন ভান করে যেন রানী তাকে চড় মেরেছে। এখন রাজা মনে করছিল রানী হয়তো তার উপরে অত্যাচার করছে, তাই এবারে সে রানীর উপরে একটু রেগে যায়। এবার হাইট্যাংও কান্না করতে করতে রাজাকে অভিযোগ দেয় আর তাকে বলে রানী আমাকে এখানে ডেকে পাঠিয়েছিল আর এরপরে সে আমার উপরে অনেক অত্যাচার করেছে। আমি কথা দিচ্ছি যে আমি আপনার কাছ থেকে অনেক দূরে চলে যাব, কিন্তু এরপরেও আমার সাথে এরকম অত্যাচার করবেন না। এসব কিছু শুনে রাজা রানীর প্রতি রেগে যায়। এটা শুনে তো এবার রানীও ভয় পেয়ে যায় আর সে রাজার কাছ থেকে ক্ষমা চাইতে শুরু করে। সে রাজাকে বোঝাতে থাকে যে হাইট্যাং তাকে উস্কে দিয়েছিল, যার কারণে সে এমনটা করেছে। তখনই পাশ থেকে রানীর দাসী আসে আর রানীর হাত রাজাকে দেখিয়ে বলে হাইট্যাং রানীকে বিষ দিয়েছে, কিন্তু হাইট্যাংও এই বিষয়টা তখন পুরোপুরি অস্বীকার যায় আর রাজাকে বলে সে এরকম কিছুই করেনি, বরং তার উপরেই অত্যাচার করা হচ্ছে। তখন রাজাও খেয়াল করে তার গালে ওই থাপ্পড়ের দাগটা দেখতে পায় আর রানীর উপরে রেগে গিয়ে তাকে বলে এরকম মিথ্যা কথা বলা বন্ধ করো। এরপর সে তার সৈন্যদেরকে আদেশ করে যাতে তারা রানীকে নিয়ে গিয়ে কারাগারে বন্দি করে ফেলে। সৈন্যরা যখন জোর করে রানীকে সেখান থেকে নিয়ে যাচ্ছিল ঠিক তখনই সেখানে রাজমাতা চলে আসে আর রাজাকে বলে তুমি কিভাবে তাকে জেলে পাঠাতে পারো, সে এই রাজ্যের একমাত্র উত্তরাধিকারীর মা। কিছুদিন পরেই প্রিন্সেস এই রাজ্যের সিংহাসনে বসতে চলেছে, তাই তুমি তার মাকে এভাবে জেলে পাঠাতে পারো না। এখন রাজাও তার মাকে অনেক সম্মান করত, তাই সে তার মায়ের কথা মেনে নেয়। সেখানে প্রিন্সেসও এসেছিল আর সে হাইট্যাং এর উপরে অনেক বেশি রেগে গিয়েছিল। সে তাকে বলছিল তোর সাহস কি করে হয় আমার মাকে বিষ দেওয়ার। এটা বলে সে হাইট্যাংকে আঘাত করে আর তাকে নিচে ফেলে দেয়। এরপর সে তার বাবা আর দাদিকে বলে তারা দুজন তো তাকে অনেক বেশি ভালোবাসে, তাই এখন সে যা করবে তারা দুজন সেটা মেনে নিবে। এটা বলে সে একজন ডাক্তারকে ডেকে পাঠায়, যে এসে রানীর ওই ক্ষত দেখে বলে এটা একটা এমন ধরনের বিষ যেটা কারো স্কিনে একবার টাচ করার কারণেই ক্ষত সৃষ্টি হয়। এসব কিছু শুনে প্রিন্সেস তার পেটে লাথি মারে। তখন হাইট্যাং রাজার কাছে কান্না করে বলতে থাকে সে এসব কিছুই করেনি আর রাজাও তখন রাজমাতার কাছে অনুরোধ করে আর তাকে বলে সে এরকমটা করতে পারে না, কিন্তু রাজমাতা তার কোনো কথা শুনছিল না আর তাকে বলে যদি সে এরকম কোনো প্রমাণ এনে দিতে পারে যেটা হাইট্যাংকে নির্দোষ প্রমাণ করতে পারবে তাহলে সে তাকে ছেড়ে দিবে। এটা শুনেই রাজা প্রহরীকে আদেশ করে প্রমাণ খুঁজে আনার জন্য। একটু পরে প্রহরী হাইট্যাং এর ঘর থেকে একটি কৌটা খুঁজে নিয়ে আসে আর ডাক্তার সেই কৌটাটা পরীক্ষা করে বলে রানীর শরীরে যে বিষটা দেওয়া হয়েছে সেই বিষ আর এই বিষ সেম টু সেম। এখানে আসলে হাইট্যাং ফেসে যাচ্ছিল, কিন্তু এরপরেও আমরা দেখতে পাই হাইট্যাং এর মুখে একটা রহস্যজনক হাসি। এদিকে রাজাও তো এখন হাইট্যাংকে অবিশ্বাস করে আর তার উপরে রেগে যায়। এই সুযোগে প্রিন্সেসও এখন হাইট্যাং এর উপরে নির্মমভাবে অত্যাচার করতে শুরু করে। প্রিন্সেস তাকে চাবুক দিয়ে বারবার আঘাত করছিল। এদিকে রাজমাতাও তাকে বলে তাকে মেরে ফেলার জন্য। হাইট্যাং এখন অনেকটাই আহত হয়ে পড়েছিল। ঠিক তখনই সেখানে হাইট্যাং এর দাসী ছুটে চলে আসে আর সে রাজাকে জানায় যে কৌটোটা হাইট্যাং এর ঘর থেকে পাওয়া গিয়েছে ওই কৌটোটা আসলে রানী ওখানে পাঠিয়েছিল। এখানে হাইট্যাং এর কোনো দোষ নেই, কারণ সে এই ব্যাপারে কিছুই জানতো না। এটা শোনার সাথে সাথেই রাজা রানীর উপরে রেগে যায়। রানীও এখন তার কাছে ক্ষমা চাইতে শুরু করে আর তাকে বলে সে এসবের ব্যাপারে কিছুই জানে না। এই সুযোগে হাইট্যাং প্রিন্সেসকে উস্কানিমূলক কথা বলে, যার কারণে প্রিন্সেস তাকে দূরে সরিয়ে দেয়। তখন হাইট্যাং এমন ভাব করে যেন তাকে অনেক জোরে আঘাত করা হয়েছে আর সে চিৎকার করে রাজাকে বলতে থাকে তার পেটে অনেক ব্যথা করছে। তারা সবাই যখন তার দিকে খেয়াল করে তখন দেখতে পায় তার অনেক ব্লিডিং হচ্ছে আর হাইট্যাংও রাজাকে চিৎকার করে বলতে থাকে সে যেন তাকে বাঁচিয়ে নেয়। এটা শুনে রাজা দ্রুত তাকে কোলে উঠিয়ে নেয় আর রুমে নিয়ে গিয়ে তাকে শুইয়ে দেয়। এরপর ডাক্তার তাকে চেক করে জানায় সে প্রেগনেন্ট। এটা শুনে তো রাজমাতা অনেক বেশি খুশি হয়ে যায়, এরই সাথে রাজাও অনেক বেশি খুশি হয়ে যায়। কিন্তু তখনই ডাক্তার তাদেরকে জানায় সে তো প্রেগনেন্ট ছিল, কিন্তু অতিরিক্ত আঘাতের কারণে তার বাচ্চা নষ্ট হয়ে গিয়েছে। এটা শোনার পরে রাজা আর
রাজমাতা এখন প্রিন্সেসের উপরে অনেক বেশি রেগে যায়, আর প্রিন্সেসও এবার অনেক ভয় পেয়ে যায়, আর সে হাঁটু গেড়ে তাদের কাছে ক্ষমা চাইতে শুরু করে, আর তাদেরকে বলে সে যে প্রেগনেন্ট ছিল এ ব্যাপারে সে কিছুই জানে না। যদি সে আগে থেকেই জানতো যে সে প্রেগনেন্ট তাহলে সে এরকমটা করতো না। এটা বলে সে তাদের কাছে ক্ষমা চাইতে শুরু করে, কিন্তু রাজা তো তাকে ক্ষমা করে না, আর তাকে জোরে একটা চড় মারে। তখন প্রিন্সেসও কান্না করতে করতে বলে, জীবনে এই প্রথমবার আপনি আমার গায়ে হাত তুললেন। এদিকে হাইট্যাংকে দেখি সে যেন মুচকি একটা হাসি দিচ্ছিল। তখনই আমাদেরকে দেখানো হয় এটা আসলে একটা ফলস প্রেগনেন্সি ছিল, আর এই সব কিছু হাইট্যাং আগে থেকেই প্ল্যান করে রেখেছিল। অন্যদিকে রানীও এখন রাজার পা ধরে ক্ষমা চাইছিল, কিন্তু রাজা তাকে লাথি মেরে ফেলে দেয়, আর তাদের দুজনকে এত সহজে ক্ষমা করতে চায় না, এবং এরপরে সে হাইট্যাংকে কোলে করে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে পেছন থেকে রানী আর প্রিন্সেস রাজাকে ডাকতে থাকে, কিন্তু রাজা তাদের কোনো কথাই শোনে না। পরের সিনে রাজা হাইট্যাং এর যত্ন নিচ্ছিল এবং তাকে খাইয়ে দিচ্ছিল। তখন সে হাইট্যাংকে বলে, এই সব কিছু আমার জন্যই হয়েছে, আমি তোমার খেয়াল রাখতে পারিনি। কিন্তু হাইট্যাং তাকে বলে, না না, এসব আপনার দোষ নয়, এটা আসলে আমারই দোষ। আমার খেয়াল রাখা উচিত ছিল যে আমি প্রেগনেন্ট। যা কিছু ঘটেছে এই সব কিছু তো আমি বদলাতে পারবো না, কিন্তু ফিউচারে আমাদের অনেকগুলো বাচ্চা হবে। তখন রাজা তাকে বলে, এসব কিছুর জন্য তুমি আমাকে দোষী ভাবছো না তো? তখন হাইট্যাং তাকে বলে, না না, আমি আপনাকে দোষী ভাববো কেন? আমি জানি আপনি আমাকে অনেক ভালোবাসেন, আর আমার সাথে যা হয়েছে এই সব কিছু একটা ভুল বোঝাবুঝির কারণেই হয়েছে। পরের সিনে আমরা দেখতে পাই হাইট্যাং তার রূপ পরিবর্তন করে তার বোনের রূপ ধারণ করে এবং সে জেলে চলে যায়। এখানে তারা সবাই বন্দী ছিল যারা তার বোনকে মেরেছিল। তারা সবাই তো তাকে দেখে অনেক ভয় পেয়ে যায়। এখন এখানে হাইট্যাং তাদের উপরে এমন একটা জাদু করে যার কারণে তারা একে অপরকে মেরে ফেলে। বাহিরে আসার পর হাইট্যাং নিজে নিজেই বলতে থাকে, এখনো আমার প্রতিশোধ নেওয়া শেষ হয়নি। এটা হলো প্রিন্সেসের জন্য আমার 2 নাম্বার গিফট। পরের সিনে প্রিন্সেসকে দেখতে পাই সে একটা খরগোশকে নিয়ে বসে আছে। তখনই তার কাছে তার দাসী আসে আর তাকে জানায় যতগুলো লোক জেলে ছিল সবাই মারা গিয়েছে। এটা শুনে প্রিন্সেস অনেক বেশি রেগে যায় আর একটা কেচি দিয়ে তার হাতে থাকা ওই খরগোশটিকে মেরে ফেলে, আর বলতে থাকে, আমি জানি এই সব কিছু হাইট্যাং এর কাজ, আমি তাকে ছাড়বো না। অন্যদিকে রাজমাতা হাইট্যাংকে বুঝাতে থাকে, প্রথমবার মিসক্যারেজ হওয়ার পর দ্বিতীয়বার প্রেগনেন্ট হওয়ার চান্স অনেক কমে যায়, কিন্তু এরপরও যদি তুমি প্রেগনেন্ট হতে চাও তাহলে তুমি প্রতিদিন আমার সামনে এসে নীল ডাউন হয়ে বসে থাকবে, আর এই ব্যাপারে রাজাকে যেন কিছুই না জানানো হয়, আর যদি সে এই ব্যাপারে কিছু জানতে পারে তাহলে তোমার সাথে ভালো কিছু হবে না। এটা বলে রাজমাতা সেখান থেকে চলে যায়। তখন তার দাসী এসে তাকে হাত ধরে টেনে তোলে। এখনো সে অনেকটা দুর্বল ছিল, আর তার দাসী তাকে বলছিল সে এরকমটা কেন করছে, সে রাজাকে কেন বলছে না। তখন হাইট্যাং তাকে বলে, এসব কোনো ব্যাপার না, এখানে থাকতে হলে কোনো একজনের সাপোর্ট তো আমার প্রয়োজন রয়েছে, আর রাজমাতার সাপোর্ট পাওয়ার জন্য এইটুকুনি কষ্ট তো আমাকে সহ্য করতেই হবে। এখন সেখান থেকে বাহিরে বেরিয়ে আসার পর দুজন মেয়ে তাকে অপমান করতে শুরু করে, আর তাকে বলে, তুমি কি মনে করেছো তুমি প্রিন্সেসকে হারিয়ে দেবে? কিছুদিন পরেই সে সিংহাসনে বসবে, আর তখন সে তোমার গর্দান নিয়ে নিবে। এটা শুনে হাইট্যাং তাকে চড় মারে আর তাকে বলে, আমি রাজার কঙ্কবাইন, তাই তোমার এসব কথা বলার সাহস কি করে হলো? থাপ্পড় খাওয়ার কারণে তারা দুজন রাগ করে সেখান থেকে চলে যায়। তখন হাইট্যাং এর দাসী তাকে বলে, আপনি তাদেরকে এভাবে মারলেন, যদি তারা আপনার কোনো ক্ষতি করে? তখন হাইট্যাং তাকে বলে, তারা কিছুই করতে পারবে না, কারণ তারা শুধুমাত্র প্রিন্সেসের চাকর। কিছুদিন পর ওই দিন চলে আসে যে দিন প্রিন্সেসকে সিংহাসনে বসানো হবে। এখন এখানে প্রিন্সেসের জন্য একটা বিশেষ পোশাক নিয়ে আসা হয়। সে ওই পোশাকটা খুশি মনে রানী আর রাজাকে দেখাচ্ছিল, আর তাদেরকে বলছিল এই ড্রেসটা পরে তাকে কেমন দেখাবে। তখন রাজা তাকে বলে, তুমি যেটাই পরবে সেটাই তোমাকে সুন্দর দেখাবে। এরপরে প্রিন্সেস চলে যায় তার পোশাক চেঞ্জ করার জন্য। এদিকে হাইট্যাং ছদ্মবেশ নিয়ে রাজার কাছে আসে, আর সে রাজাকে চা দিতেই যাচ্ছিল তখনই সে সেখানে চা ফেলে দেয়। এটা দেখে রাজা তার উপরে অনেক বেশি রেগে যায়, আর হাইট্যাং তার কাছে ক্ষমা চাইতে চাইতে সেগুলো পরিষ্কার করছিল। তখনই রাজা লক্ষ্য করে এটা তো আসলে হাইট্যাং। তখন রাজা তাকে প্রশ্ন করে, তুমি এখানে কি করছো? তুমি কি এখন সম্পূর্ণরূপে সুস্থ হয়ে গিয়েছো? তখন হাইট্যাং তাকে বলে, হ্যাঁ, এখন আমি সম্পূর্ণরূপে সুস্থ। তখন রাজা তাকে বলে, ঠিক আছে, তুমি যখন সুস্থ হয়ে গিয়েছো তাহলে তোমার সাথে কিছু সময় কাটানো যাক। এটা বলেই সে তাকে টেবিলের উপরে বসিয়ে রোমান্স করতে শুরু করে। তখন হাইট্যাং তাকে নিষেধ করে আর তাকে বলে, এখানে আপনার স্ত্রী এবং মেয়ে আছে, তাই এখানে এরকমটা করা একদমই উচিত হবে না। কিন্তু রাজা তার কোনো কথাই শোনে না, আর রোমান্স করতে করতে তাকে বলে, এসব কিছুতে আমার কিছুই যায় আসে না। এটা বলে সে তাকে কোলে করে তুলে নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। তখনই প্রিন্সেস কাপড় বদলে সেখানে চলে আসে, আর সে দেখতে পায় রাজা হাইট্যাংকে কোলে করে নিয়ে সেখান থেকে চলে যাচ্ছে।
এসব কিছু দেখার পরে প্রিন্সেস তো অনেক বেশি রেগে যায়। তখন তার মা তাকে বলে, এত বেশি রেগে যাওয়ার কিছু নেই, তুমি শুধু খেয়াল রেখো সে যাতে আবার প্রেগনেন্ট না হয়ে যায়। তখন প্রিন্সেস তাকে বলে, হ্যাঁ আপনি ঠিক বলেছেন। পরের সিনে দেখানো হয় প্রিন্সেস হাইট্যাং এর কাছে আসে। তাকে এভাবে আসতে দেখে দাসী ভয় পেয়ে যায় আর তাকে বাধা দেয়, যার কারণে সে ওই দাসীকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় এবং হাইট্যাংকে বলে, তুমি কি মনে করেছো তুমি আমার সাথে যা ইচ্ছা তাই করবে আর আমি তোমাকে ছেড়ে দিব? একটা কথা মাথায় রেখো, আমার কাছে লাখ লাখ সুযোগ রয়েছে কিন্তু তোমার কাছে তা নেই, তাই আমি যেটা বলছি সেটা চুপচাপ মেনে নাও আর এই ওষুধটা খেয়ে নাও। এটা দেখে তার দাসী তাকে বাধা দেয় আর তাকে বলে সে যেন এই ওষুধটা না খায়। আর তখনই প্রিন্সেস তার উপরে অনেক বেশি রেগে যায়। দাসী তাকে এভাবে প্রোটেক্ট করছিল দেখে তার মনে পড়ে যায় তার বোনের কথা। তার বোন তাকে বলেছিল যারা অন্যের উপকার করে তারাই হলো ভালো মানুষ। এদিকে প্রিন্সেস তো তার উপরে রেগে গিয়ে তার চুলের কাঁটা দিয়ে তাকে মারতেই যাচ্ছিল, ঠিক তখনই হাইট্যাং তার হাত ধরে ফেলে আর তাকে বলে, তুমি আমার দাসীকে কিছু বলতে পারবে না, তুমি চাও আমি এই ওষুধটা খেয়ে নি তাই তো? ঠিক আছে, তাহলে আমি এই ওষুধটা খাচ্ছি। এটা বলেই সে ওই ঔষধটা খেয়ে নেয় আর প্রিন্সেসও সেখান থেকে চলে যায়। প্রিন্সেস তাকে এমন একটা ওষুধ খাইয়ে দিয়েছিল যেটা খাওয়ার কারণে সে আর জীবনে কোনোদিন প্রেগনেন্ট হতে পারবে না। এদিকে হাইট্যাং মনে মনে বলছিল, আমি তোমার জন্য অনেক গিফট রেডি করে রেখেছি, তুমি শুধু অপেক্ষা করো। এটা বলেই সে তার শক্তি দিয়ে তার পেট থেকে ওই সকল ঔষধ বের করে ফেলে। অন্যদিকে প্রিন্সেসের মুকুট পরানোর অনুষ্ঠান শুরু হয়ে যায়। আজকে সবাই সেখানে খুশি ছিল, কিন্তু যখন সেখানে প্রিন্সেস আসে তখন সে দেখতে পায় হাইট্যাং সাদা পোশাক পরে আছে, যেটা দেখে সে তার উপরে একটু রেগে যায় আর তাকে বলে, আজকের এই শুভ দিনে তুমি অশুভ ড্রেস কেন পরে এসেছো? তুমি কি আজকের অনুষ্ঠানটা নষ্ট করতে চাচ্ছ? তখন রানীও তাকে বলে, আজকে আমার মেয়ের জন্য একটা বিশেষ দিন, তুমি চাইলে অন্য কোনো কালারের ড্রেস পরে আসতে পারতে, কিন্তু তুমি এটা কেন পরলে? কথা বলতে বলতে হাইট্যাং বারবার তার পেটে হাত রাখছিল। তখন প্রিন্সেস তাকে বলে, তুমি বারবার তোমার পেটে হাত রাখছো কেন? তুমি আর কোনোদিনও প্রেগনেন্ট হতে পারবে না। তখন হাইট্যাং তাকে বলে, তুমি কঙ্কোবাইনকে অনেক ছোট মনে করছো, তুমি আমাকে এত সহজ মনে করো না। তখন প্রিন্সেস তার গায়ে হাত তুলতে যায় আর হাইট্যাং তার হাত ধরে ফেলে। তখন প্রিন্সেস তাকে বলে, তুমি কি বলতে চাইছো? কিন্তু এবারও হাইট্যাং তার পেটের উপরে হাত রাখে। এটা দেখে তো প্রিন্সেস আরো বেশি রেগে যায় আর সে সৈন্যদেরকে বলে তাকে এখান থেকে বের করে দিতে। কিন্তু তখনই সেখানে রাজা চলে আসে। রাজাকে দেখে প্রিন্সেস ছুটে তার কাছে যায় আর তাকে নালিশ জানাতে জানাতে বলে, হাইট্যাং কিভাবে আজকের অনুষ্ঠানে সাদা পোশাক পরে এসেছে। এটা শোনার পর হাইট্যাং রাজাকে বলে, এই ড্রেসটা সে তাকে গিফট করেছিল আর সেজন্য এই ড্রেসটা সে অনেক বেশি পছন্দ করে, যার কারণে আজকের অনুষ্ঠানে সে এই পোশাক পরে এসেছে। এটা শুনে এবার রাজাও তাকে কিছু বলে না, কিন্তু তখন রাজমাতা তাকে বলে, তার এভাবে আজকের দিনে সাদা পোশাক পরে আসা একদমই উচিত হয়নি। এসব কথা শেষে রাজা তার সিংহাসনে বসতে চলে যায়। তখন প্রিন্সেস হাইট্যাং এর কাছে এসে বলে, দেখেছো আমার দাদি আর বাবা শুধুমাত্র আমার কথাই শোনে, তাই তাদের সামনে কিছু বলে কোনো লাভ নেই, তোমাকে তো এর শাস্তি পেতেই হবে। যাই হোক, এখন অনুষ্ঠান শুরু হয়ে যায় আর রাজার সামনে সবাই হাঁটু কেড়ে বসে পড়ে। এখন সেখানে প্রিন্সেসকে রানী বলে ঘোষণা করা হচ্ছিল, কিন্তু এখনো কিছুটা অনুষ্ঠান বাকি ছিল। মুকুট না পরানো পর্যন্ত সে সম্পূর্ণরূপে সিংহাসনের মালিক হতে পারবে না। তখনই প্রিন্সেস রাজার কাছে একটা শর্ত দেয় আর তাকে বলে সে হাইট্যাংকে তার দাসী বানাতে চায়, যাতে সে সবসময় তার কেয়ার করতে পারে। এখন এই কথা শুনে সেখানকার সবাই তো সমালোচনা করতে শুরু করে, কারণ এখানকার সবাই জানে যে এখন পর্যন্ত যারা যারা প্রিন্সেসের দাসী হয়েছিল তারা সবাই মারা গিয়েছে। এসব কিছু শুনে রাজা চুপ করেছিল। তখন রাজমাতা তাকে বলে, ঠিকই আছে, সে তো রাজার বাচ্চাকে জন্ম দিতে পারছে না আর প্রেগনেন্টও হচ্ছে না, তাহলে সে তোমার দাসী হলে ক্ষতি কি? এসব কিছু শুনে হাইট্যাং সেখানে মাথা নত করে তাদেরকে বলে, রাজা আর রাজমাতা যা বলবে সে তাই করবে। আপনারা যদি এটাই চান যে আমি প্রিন্সেসের দাসী হয়ে যাই, তাহলে আমি আজ থেকে সেটাই হয়ে যাব। এসব কিছু বলতে বলতেই হুট করেই তার বমি হতে শুরু করে। তখন প্রিন্সেস তাকে বলে, তুমি নাটক করো না, কারণ তুমি কখনোই মা হতে পারবে না। কিন্তু এরপরেও হাইট্যাং বারবার এমন ভাব করছিল যেন তার এখনই বমি হয়ে যাবে, কিন্তু প্রিন্সেস তো তার উপরে রেগে যায় আর দাসীদেরকে বলে তাকে যাতে এখান থেকে নিয়ে চলে যায়, কারণ সে এখানে ব্যাড লাক নিয়ে এসেছে। কিন্তু তাকে দেখে রাজমাতার সন্দেহ হয় আর সে ডাক্তারকে ডেকে পাঠাতে বলে। এদিকে হাইট্যাং এর দাসীও তাদেরকে বলে হাইট্যাং সত্যিই প্রেগনেন্ট। এটা শুনে রাজা তার কাছে চলে আসে আর তাকে বলে, তুমি আমাকে এই কথা আগে কেন বলনি? তখন হাইট্যাং তাকে বলে, আমাকে ক্ষমা করে দিবেন। একটু পরে সেখানে চিকিৎসক আসে আর হাইট্যাংকে পরীক্ষা করে তাদেরকে জানায় হাইট্যাং আসলেই প্রেগনেন্ট। এটা শুনে রাজা অনেক বেশি খুশি হয়ে যায় আর রাজমাতাও মনে মনে ভাবছিল প্রিন্সেসকে আজকে মুকুট পরানো উচিত হবে না, কারণ ভবিষ্যতে যদি হাইট্যাং পুত্র সন্তানের জন্ম দেয় তাহলে সেই পুত্র সন্তানকে সে এই সিংহাসনে
থ্রনের উত্তরাধিকারী বানাবে, যেটা ভেবে আজকের এই অনুষ্ঠান বাতিল করে দেওয়া হয় আর সব লোকজনও সেখান থেকে চলে যায়। এটা দেখে প্রিন্সেস তো অনেক কান্নাকাটি করতে শুরু করে আর তার দাদিকে অনুরোধ করে বলতে থাকে সে তার সাথে এরকমটা করতে পারে না, কিন্তু তার দাদিও তার কোনো কথা শোনে না। তখন সে তার বাবার পায়ের নিচে পড়ে তাকে বলে সে তো তাকে বলেছিল সে তাকে প্রিন্সেস বানাবে, মানে এই রাজ্যের রানী বানাবে, তাহলে সে এখন এরকমটা কেন করছে। কিন্তু অবশেষে তার বাবাও তার কোনো কথাই শোনে না। তখন সে রেগে হাইট্যাংকে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে। এটা দেখে রাজমাতাও এখন প্রিন্সেসের ওপরে অনেক রেগে যায়, কিন্তু প্রিন্সেসের এত বড় একটা স্বপ্ন নষ্ট হয়ে গিয়েছে, যার কারণে এখন সে পাগলের মতো ব্যবহার করছিল। তখনই রানী হাইট্যাং এর পেটের দিকে খেয়াল করে আর সে মনে মনে ভাবছিল 2 মাসের প্রেগনেন্সিতে তার পেট এত বড় হলো কি করে। তার পেট দেখে মনে হচ্ছিল সে 6 মাসের গর্ভবতী। এসব কিছু দেখে রানী এখন রাজাকে বলতে শুরু করে আমার মনে হয় না যে হাইট্যাং আপনার বাচ্চার মা হতে চলেছে, কারণ সে যদি 2 মাসের প্রেগনেন্ট হয়ে থাকে তাহলে তার পেট এত বড় হলো কি করে। আমার মনে হচ্ছে তার এই বাচ্চা অন্য কারোর। তখন প্রিন্সেসও তার উপরে রেগে যায় আর তাকে বলে তুমি আমাদেরকে বলো তুমি কার সাথে রাত কাটিয়েছো। কিন্তু হাইট্যাং তাকে বলে এরকমও তো হতে পারে যে আমার পেটে একটার অধিক বাচ্চা রয়েছে। তখন ডাক্তারও তাকে চেক আপ করে আর তাদের সবাইকে জানায় তার পেটে 6টা বাচ্চা রয়েছে, যার কারণে তার পেট এত বড় দেখাচ্ছে। এটা শোনার সাথে সাথে তারা সবাই অনেক খুশি হয়ে যায় আর রাজমাতা তো ভাবতে থাকে এই 6টা বাচ্চার মধ্যে একটা তো পুত্র সন্তান হবেই। কিন্তু প্রিন্সেস এখানে 6টা বাচ্চার কথা শুনে অনেক অবাক হয়ে যায় আর তারা মা মেয়ে দুজনেই অনেকটা ভেঙে পড়ে। রাজা খুশি হয়ে হাইট্যাংকে বলে তোমার কি চাই তুমি আমাকে বলো, আমি তোমাকে সেটাই এনে দিব। তখন হাইট্যাং তাকে বলে আমি রানীর গায়ে থাকা ওই বিশেষ কোটটা চাই। এটা শুনে প্রিন্সেস উত্তেজিত হয়ে পড়ে আর তাকে চিৎকার করে বলতে থাকে তুমি আমার মায়ের কাছ থেকে এই কোটটা নিতে পারবে না, এই কোটটা আমি তাকে বিশেষভাবে তৈরি করে দিয়েছি, এটা বিশেষভাবে খরগোশের লোম দিয়ে তৈরি, আমি তোমাকে এটা কখনোই নিতে দিব না। তারা এসব বলছিল, এর মাঝখানে হাইট্যাং রাজাকে বলে তার পেট খুব ব্যথা করছে, তাই সে যা করবে সেটা যেন খুব তাড়াতাড়ি করে। এটা শুনে রাজাও একটু অস্থির হয়ে পড়ে আর তাদের কাছ থেকে ওই কোটটা কেড়ে নিয়ে হাইট্যাংকে দিয়ে দেয়, যেটা পেয়ে হাইট্যাংও অনেকটা ইমোশনাল হয়ে গিয়েছিল। এখন রাজা হাইট্যাংকে নিয়ে সেখান থেকে চলে যায়। তারা চলে যাওয়ার পর রাজমাতা তাদের দুজনের উপর অনেক বেশি রেগে যায় আর তাদের দুজনকে এরকম ব্যবহার করতে নিষেধ করে। পরের সিনে দেখতে পাই হাইট্যাং প্রিন্সেসের চক্রান্ত থেকে নিজেকে রক্ষা করার জন্য আগে থেকেই একটা প্ল্যান তৈরি করে রাখে, কারণ সে জানতো প্রিন্সেস এখন তার সাথে কি করবে। অন্যদিকে প্রিন্সেসকে দেখি সে একটা খাবারের মধ্যে কিছু একটা মিশিয়ে দিচ্ছিল আর এই খাবারটা এখন সে হাইট্যাংকেই খাওয়াবে। এরপর প্রিন্সেস তাদের কাছে যায় আর রাজার কাছে ক্ষমা চেয়ে নেয় তার এরকম ব্যবহারের জন্য। এরপর সে রাজাকে বলে সে হাইট্যাং এর জন্য একটা স্যুপ বানিয়ে নিয়ে এসেছে, যেটা শোনার পর হাইট্যাং দ্রুত উঠে পড়ে এবং সেই স্যুপটা খেয়ে নেয়। এটা দেখে মনে মনে প্রিন্সেস অনেকটা অবাক হচ্ছিল, কারণ সে স্যুপ খাওয়ার পরেও এখনো তার সাথে কিছু হচ্ছিল না। এতক্ষণে তো তার সেই ওষুধের কোনো একটা রিয়াকশন হওয়া উচিত ছিল, কিন্তু এইদিকে হাইট্যাং এর কিছুই হয় না। এরপর তারা সবাই সেখান থেকে চলে যায়। সেখান থেকে চলে যাওয়ার পর হাইট্যাং তার দাসীকে বলে আমার তরফ থেকে বানানো সেই বিশেষ স্যুপটা প্রিন্সেসের কাছে পৌঁছে দাও। পরের সিনে আমরা দেখতে পাই একজন দাসী প্রিন্সেসের কাছে স্যুপ নিয়ে গিয়েছে, যেটা দেখে প্রিন্সেস দ্রুত মজা করে সেটা খেতে শুরু করে আর কিছুক্ষণের মধ্যেই প্রিন্সেসের মুখ জ্বলতে শুরু করে। তখন দাসী তার দিকে তাকিয়ে ভয় পেয়ে যায়। সে যখন আয়নার দিকে তার চেহারা দেখে তখন সে দেখতে পায় তার চেহারা দেখতে ভয়ঙ্কর হয়ে গিয়েছে। এখন সে নিজের মুখ ঢেকে দ্রুত রাজার কাছে চলে যায় আর সে যখনই তার চেহারা বের করে রাজাকে দেখায় তখন রাজার হাসি চলে আসে। তখন সে রাজাকে বিচার দেয় যে এসব কিছু তার সাথে হাইট্যাংই করেছে। এদিকে হাইট্যাংও তার এই অবস্থা দেখে মুচকি মুচকি হাসছিল। তখন রানী কিছুটা রেগে যায় আর রাজাকে বলে আপনার মেয়ের সাথে যে এরকমটা করেছে তাকে শাস্তি দিন। তার এরকম কথা শুনে হাইট্যাং রাজার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। তখন রাজারও তার উপরে সন্দেহ হয় আর সে মনে মনে ভাবতে থাকে সত্যি কি সে প্রিন্সেসের সাথে এরকমটা করেছে। তখন হাইট্যাং রাজাকে বলে প্রিন্সেস আমার জন্য যে স্যুপটা তৈরি করে নিয়ে এসেছিল সেই স্যুপ এবং প্রিন্সেস যে স্যুপটা খেয়েছে সেটা একই রান্নাঘরে তৈরি হয়েছিল, তাই যদি কিছু হয়ে থাকে তাহলে সেটা রান্নাঘর থেকেই হয়েছে। কিন্তু প্রিন্সেস তো এখন হাইট্যাংকে দোষী করতে চাইছিল, তাই বিভিন্ন রকমের প্রমাণ সেখানে দেখায়। কিন্তু সবশেষে দুজন দাসীকে সেই 2টা স্যুপের বাটি সেখানে নিয়ে আসতে বলা হয়। এই বাটি দুটো দেখার সাথে সাথে প্রিন্সেস বুঝে যায় যে স্যুপটা আসলে সে হাইট্যাংকে খাওয়াতে চেয়েছিল সেটা আসলে সে খেয়ে
খেয়ে ফেলেছে। এটা বুঝতে পেরে সে ওখানে চুপ হয়ে যায়। তখন হাইট্যাং দাসীকে চোখ দিয়ে ইশারা করে, যার কারণে দাসী এবার রাজার সামনে সব সত্যি কথা বলে দেয় যে কিভাবে প্রিন্সেস এই স্যুপের ভেতরে বিষ মিশিয়েছিল যাতে এটা হাইট্যাং খায় আর তার পেটের বাচ্চাগুলো নষ্ট হয়ে যায়। এটা জানার পরে রানী তাকে জিজ্ঞাসা করে, এসব কিছু কি সত্যি? তুমি কি এই কাজটা করেছো? তখন প্রিন্সেস তার মায়ের কাছে সবকিছু স্বীকার করে নেয়। এখন রাজাও প্রিন্সেসের উপরে অনেক রেগে গিয়েছিল, তাই সে এবার তাকে সাজা দেয় আর তাকে গৃহবন্দী করে ফেলে। পরের সিনে দেখতে পাই প্রিন্সেস তার মায়ের কাছে এসব কিছু নিয়ে দুঃখ প্রকাশ করছিল, কিন্তু তার মা তাকে সান্ত্বনা দিয়ে বলে, ঠিক আছে, এখন আর তোমাকে কিছুই করতে হবে না, এবারে যা করার আমি করব। আর এমনিতেও সে 6টা বাচ্চার জন্ম দিতে দিতে মারা যাবে, কারণ মানুষ তো একটা বাচ্চার জন্মই দিতে পারে না, সে কিভাবে 6টা বাচ্চার জন্ম দিবে? যখনই সে বাচ্চার জন্ম দিবে তখন আমরা তাকে মেরে ফেলবো এবং ধীরে ধীরে তার 6টা বাচ্চাকেও মেরে ফেলবো। এখন পরের সিনে তারা সবাই বসে আড্ডা দিচ্ছিল আর সবাই সবার সাথে কথা বলছিল। তখনই হুট করে হাইট্যাং এর ব্যথা হতে শুরু করে আর সে একে একে 6টা সুস্থ সবল বাচ্চার জন্ম দেয়। এই খবরটা যখন রানী জেনে যায় তখন সে অবাক হয়ে যায় আর ভাবতে শুরু করে 6টা বাচ্চার জন্ম দেওয়ার পরেও সে এখনো কিভাবে বেঁচে আছে। এটা শুনে সে সেখানে ছুটে যায় আর সে যাওয়ার পরে জানতে পারে সে 6টা বাচ্চা নয় বরং 8টা বাচ্চার জন্ম দিয়েছে। আর এই কথা শুনতে শুনতেই হাইট্যাং আরো একটা বাচ্চার জন্ম দেয়। এসব কিছু দেখে তারা তো এখন ভীষণ রেগেছিল আর প্ল্যান করছিল তাদেরকে মেরে ফেলার। তখন হাইট্যাং তাদেরকে দেখতে পায় আর তাদেরকে বলে, তোমরা কি করতে চাইছো? অন্যদিকে রাজা খবর পায় তার 9টা বাচ্চা হয়েছে। এটা জানার পর তো রাজা দ্রুত এখন তার কাছে আসছিল। এদিকে রানী যখন হাইট্যাংকে মেরে ফেলার চেষ্টা করছিল ঠিক তখনই সেখানে রাজা চলে আসে। রাজাকে দেখে তারা দুজন ভয় পেয়ে যায় আর একটা কোনায় গিয়ে দাঁড়িয়ে পড়ে। তখন হাইট্যাং রাজাকে জানায় প্রিন্সেস আর রানী তাকে মারার চেষ্টা করছিল। এটা শোনার সাথে সাথে তারা দুজন মা মেয়ে রাজার কাছে মাথা নত করে আর তাকে বলে, আপনি একবার ভেবে দেখুন সে কিভাবে এতগুলো বাচ্চার জন্ম দিতে পারে। অবশ্যই তার অন্য কারোর সাথে সম্পর্ক ছিল, কারণ একজন সাধারণ মানুষ এভাবে কোনো বাচ্চার জন্ম দিতে পারে না। আমার মনে হয় রক্ত পরীক্ষা করে দেখা উচিত এই বাচ্চাগুলো কার। তার কথা শুনে রাজা তো প্রথমে রাজি হতে চাচ্ছিল না, কিন্তু কিছুক্ষণ পর সে রাজি হয়ে যায়। এখন প্রিন্সেস একজন দাসীকে হুকুম দেয় যাতে একটা বাটিতে করে বিশেষ পানি আনা হয়। আসলে প্রিন্সেস আগে থেকে ওই পানির ভেতরে এমন একটা কিছু মিশিয়ে রেখেছিল যাতে এটা প্রমাণ করতে না পারে যে এই বাচ্চাগুলো রাজার। তাই এবারে সেটা পরীক্ষা করার সময় এটা প্রমাণ হয় যে এই বাচ্চাগুলো রাজার নয়। এটা দেখে রাজা হাইট্যাং এর উপরে অনেক বেশি রেগে যায়। তখন হাইট্যাং রাজাকে বলে, এই পানির ভিতরে প্রিন্সেস একটা কিছু মিশিয়ে দিয়েছে, যার কারণে এই ব্লাডগুলো একসাথে হতে পারছে না, আপনি আরো একটা বাটি আনুন। কিন্তু প্রিন্সেস তো হাইট্যাংকে এই সুযোগ কিছুতেই নিতে দিবে না, তাই সে তলোয়ার বের করে তাকে মারতেই যাচ্ছিল। তখনই দাসী বলে ওঠে সেই রক্তগুলো মিলে গিয়েছে। আর এদিকে হাইট্যাং ও প্রিন্সেসকে বলে, তোমার পরিকল্পনা ব্যর্থ হয়েছে। এদিকে রাজা এখন হাইট্যাংকে বলছিল সে অযথাই তার উপরে সন্দেহ করেছে আর এটা হয়েছিল প্রিন্সেসের কারণে, যার কারণে রাজা এবার প্রিন্সেসের উপরে অনেক বেশি রেগে যায় আর তাকে এত জোরে থাপ্পড় মারে যে নিচে পড়ে যায়। এরপর রাজা তার মেয়েকে আঘাত করে আর তাকে বলে, তোমার এত বড় সাহস যে তুমি আমাদের সাথে এরকমটা করতে পারলে? আমি এর আগেও তোমাকে সাবধান করেছি, কিন্তু তুমি আমার কোনো কথাই শোনোনি, তাই এখনই তুমি এই প্রাসাদ থেকে বেরিয়ে যাবে। এটা শুনে রানী এবার রাজার পা ধরে মাপ চাইতে শুরু করে। রানী কান্না করতে করতে রাজার পায়ের সামনে গড়াগড়ি খাচ্ছিল আর তার কাছে ক্ষমা চাইছিল, কিন্তু রাজা তাকে কিছুতেই ক্ষমা করে না আর প্রহরীদেরকে আদেশ করে তাকে এখান থেকে নিয়ে যেতে। এরপর প্রহরীরা সেখানে এসে রানীকে নিয়ে চলে যায়। এরপর প্রিন্সেসকে যখন সেখান থেকে নিয়ে যাওয়া হচ্ছিল তখন সে তাকে থামায়। হাইট্যাং প্রিন্সেসের কাছে যায় আর তাকে বলে, তোমার কি মনে হচ্ছে না সেই পানির রক্তগুলো মিশে গেল কিভাবে? কারণ তোমার সেই জাদু শুধুমাত্র মানুষের উপরেই কাজ করবে। এটা শুনে প্রিন্সেস তো আরো বেশি উত্তেজিত হয়ে পড়ে আর সে চিৎকার করে বলতে থাকে, বাবা এটা আসলে মানুষ নয়, এটা একটা মনস্টার। এটা শুনে তার বাবা তো তার উপরে আরো বিরক্ত হয় আর হাইট্যাং প্রহরীদেরকে বলে সে পাগল হয়ে গিয়েছে, তাকে এখান থেকে নিয়ে যাও। তাকে বাহিরে ফেলে দিলে দেখতে পায় তার মাও সেখানে পড়ে আছে, তাই সে দ্রুত তার মায়ের কাছে যায় আর তাকে কোলে তুলে নেয়। তখন তার মায়ের মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল আর সে অনেকটাই আহত হয়ে পড়েছিল। তার মা তাকে বলে, তুমি এর প্রতিশোধ অবশ্যই নিবে। এটা বলেই সে মারা যায়। এদিকে রাজা হাইট্যাংকে সরি বলছিল আর তাকে বলছিল, তুমি 9টা রাজপুত্রের জন্ম দিয়েছো, তুমি আমার জন্য সৌভাগ্য বয়ে এনেছো আর আমি তোমাকে সন্দেহ করেছি, এর জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও। পরের সিনে প্রিন্সেসকে দেখি সে বসে বসে কালো জাদু করছিল, কারণ এখন তো তার কাছে আর কোনো উপায় ছিল না। ঠিক তখনই তার কাছে একজন দাসী আসে আর তাকে এসব করতে নিষেধ করে এবং সে তাকে শিখিয়ে দেয় যে কিভাবে সে আবার
আবারও প্রাসাদে ফিরে যেতে পারবে। এরপর সে তার কাছে থাকা একটা ছুরি প্রিন্সেসের হাতে ধরিয়ে দেয় আর তাকে বলে সে কিভাবে এটা গলায় ধরে রাজার সাথে কথা বলবে। এরপর দাসী চলে যায় রাজার কাছে আর তাকে জানায় যদি সে প্রিন্সেসের সাথে দেখা করতে না যায় তাহলে সে আত্মহত্যা করবে। এসব কিছু শুনে হাইট্যাং এর মনে মনে সন্দেহ হয় আর রাজাও এখন গেট খুলে আর তার সামনে আসে। তখন প্রিন্সেস তাকে বলে আপনি আমার সাথে যা করেছেন তা একদমই খারাপ করেছেন। এখনই যদি হাইট্যাং তার সব দোষ স্বীকার না করে আর আমার কাছে ক্ষমা না চায় তাহলে আমি নিজেকে শেষ করে দেব। এসব কিছু শুনে রাজা তো তার উপরে আরো বেশি রেগে যায় আর তাকে বলে যদি তুমি আবারও এখানে ফিরে আসতে চাও তাহলে তোমাকেই হাইট্যাং এর কাছে ক্ষমা চাইতে হবে আর তোমার সব দোষ স্বীকার করে নিতে হবে। এরপরেই আমি তোমাকে ক্ষমা করব এবং তুমি আবারও ভালো জীবনযাপন করতে পারবে, নইলে তুমি নিজেকে শেষ করে দিতে পারো, কারণ এতে আমার কিছুই যায় আসে না। এই সব কিছু শোনার পর প্রিন্সেস এখন হাইট্যাং এর কাছে ক্ষমা চেয়ে নেয়, যার কারণে রাজাও তাকে প্রাসাদে প্রবেশ করার অনুমতি দেয়। পরের সিনে হাইট্যাংকে তার রুমের ভেতরে দেখতে পাই যেখানে তার দাসী তার জন্য পোশাক প্রস্তুত করছিল। ঠিক তখনই সেখানে প্রিন্সেস চলে আসে এবং হাইট্যাং এর জন্য তৈরি করা ওই পোশাকটিতে হাত বোলাতে শুরু করে। সে এমন ভান করছিল যেন সে ওই পোশাকটা দেখে তার মায়ের জন্য আফসোস করছিল, কিন্তু আসলে সে ওই পোশাকে কিছু একটা মেশাচ্ছিল। এরপর হাইট্যাং তার দাসীকে নিয়ে যখন ওই পোশাকটা পরার জন্য ভেতরে চলে যায় তখন প্রিন্সেস আর একজন সৈন্য সেই রুমের ভেতরেই লুকিয়ে থাকে। একটু পরে তারা দুজন যখন সেখান থেকে বেরিয়ে আসে তখন হাইট্যাং এর দাসী দেখতে পায় সেখানে একজন সৈন্য দাঁড়িয়ে আছে আর যখনই সেই সৈন্য তাকে আঘাত করতেই যাবে তখনই তারা দুজনই সেখানে অজ্ঞান হয়ে যায়। এরপরে প্রিন্সেস হাইট্যাং এর পরা কাপড়টা নিয়ে নেয় আর সৈন্যকে টাকা দিয়ে বলে তুমি তার সাথে এনজয় করো। অন্যদিকে রাজা আর রাজমাতা হাইট্যাংকে নিয়েই কথা বলছিল, তার প্রশংসা করছিল। ঠিক তখনই সেখানে প্রিন্সেস ছুটে যায় আর তাদেরকে জানায় সে হাইট্যাং এর রুমের ভেতর থেকে অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পাচ্ছে। এটা শুনে রাজা দ্রুত সেদিকে ছুটে যায়। সেখানে গিয়ে সে দরজার সামনে হাইট্যাং এর পোশাক পরে থাকতে দেখতে পায় এবং ভেতর থেকে কিছু অদ্ভুত শব্দও সে শুনতে পায়, যার কারণে সে অনেক বেশি রেগে যায় এবং এক ধাক্কায় দরজা খুলে ফেলে। কিন্তু ভেতরে গিয়ে সে দেখতে পায় একজন সৈন্য রডের সাথে দাঁড়িয়ে এরকম আওয়াজ করছে। তখনই অন্য দিক থেকে হাইট্যাং বেরিয়ে আসে আর রাজাকে জিজ্ঞাসা করে তার কি হয়েছে। তখন রাজা তার একজন সৈন্যকে আদেশ করে ওই সৈন্যটাকে বন্দী করার জন্য। তখন সেই সৈন্য রাজার কাছে ক্ষমা চাইতে শুরু করে আর তাকে বলে এই সব কিছু করার জন্য প্রিন্সেস তাকে বলেছিল। এটা শোনার সাথে সাথে প্রিন্সেস অস্বীকার করতে শুরু করে আর রাজাকে বলে ওই সৈন্য মিথ্যা কথা বলছে। কিন্তু তখনই দাসী সেই পোশাকটা নিয়ে আসে আর রাজাকে বলে প্রিন্সেস এই ড্রেসের ভেতরে কিছু মিশিয়েছিল যাতে হাইট্যাং অজ্ঞান হয়ে যায় আর সে তাকে বদনাম করতে পারে। এসব কিছু শুনে এখন হাইট্যাংও তো অনেক বেশি রেগে যায়, তাই সে প্রিন্সেসকে থাপ্পড় দিতে শুরু করে। আর রাজাও এসব কিছু দেখে কিছুই বলছিল না, কারণ আসলেই প্রিন্সেস এখানে দোষী ছিল। আর তার দোষ আরো ভালোভাবে প্রমাণ করার জন্য এবারে হাইট্যাং সেই লোকটিকে এখানে নিয়ে আসে যার কাছ থেকে ওই মেডিসিনটা প্রিন্সেস নিয়ে এসেছিল। এখন তার দোষ প্রমাণ হয়ে গেলে রাজা তাকে ক্ষমা করে না আর তাকে শাস্তি দেয়। সে সৈন্যদেরকে আদেশ করে যাতে তাকে জোরে জোরে আঘাত করা হয়। এখন সে এই আঘাত থেকে বাঁচানোর জন্য তার দাদির কাছে অনুরোধ করছিল, কিন্তু তার দাদিও তাকে বাঁচায় না। এতগুলো মার খাওয়ার পর সে পাগলের মতো সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু সেখানে দাঁড়িয়ে থাকা প্রহরীরা তাকে দেখে হাসছিল। তাদেরকে এরকম হাসতে দেখে সে রেগে যায় আর তাদেরকে বলে তোমরা হাসার সাহস কিভাবে পাচ্ছ, আমি একজন প্রিন্সেস। কিন্তু এবারে প্রহরীরাও তার উপরে রেগে যায় আর তাকে বলে তুমি প্রিন্সেস নও, তুমি একটা অত্যাচারী যে বিনা কারণে মানুষদেরকে হত্যা করে। এটা বলে তারাও প্রিন্সেসকে মারতে শুরু করে। এখন ইচ্ছা মতো তারা দুজন প্রিন্সেসকে মারে আর সেখান থেকে চলে যায়। এরপরে আমরা দেখতে পাই সেখানে একজন বৃদ্ধ মানুষের আবির্ভাব হয়। আসলে সে ডিমন খরগোশের গন্ধ নিতে নিতে এখানে চলে এসেছিল। সে যখন প্রিন্সেসের কাছে গিয়ে তার সাথে কথা বলে তখন প্রিন্সেস তাকে দেখে ভয় পেয়ে যায়। তখন সেই লোকটি তাকে শান্ত করে বলে কোনো ভয় নেই, সে তার কোনো ক্ষতি করবে না, সে তো এখানে এসেছে ডিমন খরগোশকে ধরতে। এখন ডিমন খরগোশের কথা শুনে প্রিন্সেসের মনে পড়ে যায় যে হাইট্যাং তাকে একটা কথা বলেছিল যখন সে এই প্রাসাদ থেকে বেরিয়ে যায়। সে তাকে বুঝিয়েছিল যে সে একজন মানুষ নয়। তখন সে বুঝতে পারে এই র্যাবিট ডিমনটাই আসলে হাইট্যাং। পরের সিনে দেখতে পাই রাজা, রাজমাতা এবং হাইট্যাং তাদের বাচ্চাদের নিয়ে বসেছিল আর নিজেদের মধ্যে কথা বলছিল। সেখানে তখন প্রিন্সেসও উপস্থিত ছিল। তখনই সে রাজাকে চিৎকার করে বলে ওঠে হাইট্যাং আসলে একটা র্যাবিট ডিমন। তাকে এভাবে দাসীদের ড্রেস পরে থাকতে দেখে তারা তাকে জিজ্ঞাসা করে সে এই ড্রেস কেন পরে এসেছে এখানে। এরই সাথে তার গা দিয়ে একটা দুর্গন্ধও ভেসে আসছিল যেটা তারা কেউই সহ্য করতে পারছিল না। কিন্তু প্রিন্সেস তাদেরকে বলে আজকে আমি হাইট্যাং এর পর্দাফাশ করব। সে যে একটা ডিমন র্যাবিট সেটা আজকে আমি প্রমাণ করেই ছাড়বো। তখনই সেখানে ওই লোকটিও চলে আসে আর সে রাজাকে জানায় হাইট্যাং একটা ডিমন র্যাবিট। আর
এটা প্রমাণ করার জন্য সে হাইট্যাং এর উপরে একটা শক্তি প্রয়োগ করে, কিন্তু সে শক্তির কোনো প্রভাবই হাইট্যাং এর উপরে হচ্ছিল না। সে তো স্বাভাবিকভাবেই সেখানে বসেছিল। ওই লোকটি তার সম্পূর্ণ শক্তি ইউজ করে ফেলে, কিন্তু এরপরেও সে হাইট্যাং এর কিছুই করতে পারে না। এটা দেখে রাজাও রেগে যায়, কিন্তু পেছন থেকে হঠাৎ করেই প্রিন্সেস র্যাবিটে পরিণত হয়ে যায়। এটা দেখে এবার রাজা তাকে কারাগারে বন্দি করার আদেশ দেয়। পরের সিনে আমরা হাইট্যাংকে দেখতে পাই। সে আবারও প্রিন্সেসের সাথে কারাগারে দেখা করতে গিয়েছিল, আর তাকে বলে, তুমি কি ভেবেছো তুমি এত সহজে আমাকে হারাতে পারবে? তুমি কখনোই আমার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ আমার কাছে সেই শক্তি আছে যে শক্তি দ্বারা আমি তোমাকে সহজেই হারিয়ে দিতে পারবো, কিন্তু আমি তোমাকে এত সহজে মরতে দেব না। এটা বলেই সে তাকে আবারও পুনরায় খরগোশ বানিয়ে দেয় এবং খাঁচার ভেতরে বন্দি করে সেখান থেকে চলে যায়। এরপরে সে রাজার সাথে আলোচনা করতে বসে যে রাজকুমারীকে সারা জীবনের জন্য কারাগারে বন্দি করে রাখাই উচিত। যদি সে বাহিরে বেরিয়ে আসে তাহলে সে সবার ক্ষতি করবে। তখন রাজা তাকে বলে, সে তো সবচেয়ে বেশি ক্ষতি তোমার করেছিল। এরপরে কথায় কথায় বেরিয়ে আসে যে ছোটবেলায় প্রিন্সেসকে রাজাই প্রথম শিখিয়েছিল যে কিভাবে খরগোশের শিকার করতে হয় এবং তার চামড়া দিয়ে কিভাবে কোট তৈরি করতে হয়, কিন্তু তখন তো আর সে জানতো না যে তার মেয়েই একটা খরগোশ। এসব কিছু শুনে হাইট্যাং তো অনেক বেশি অবাক হয়ে যায় আর ভেতরে ভেতরে অনেক কষ্ট পেতে থাকে। তাই সে রাজার কাছে বাহানা করে সেখান থেকে চলে যায়। রুমের ভেতরে যাওয়ার পর হাইট্যাং তো কান্না করতে শুরু করে আর ভাবতে থাকে, আমি কিভাবে এত বড় ভুল করলাম। আমার তো এটা আগে থেকেই বোঝা উচিত ছিল যে এত বড় একটা প্রাসাদে রানী কিভাবে এত সাহস পাচ্ছে, আর প্রিন্সেসের ব্যবহারই বা এরকম কেন? সে এত নির্দয়ভাবে সবাইকে অত্যাচার করত এবং হত্যা করত। তার এরকম খরগোশদের শিকার করা এবং তার ভেতরে থাকা এসব অহংকার আসলে রাজার কারণেই হয়েছিল। রাজা চেয়েছিল বলেই সে এরকমটা হয়েছে। এই সবকিছু ভেবে এখন সে তার ভুলের জন্য নিজেই আফসোস করছিল। তাই সে এবার মনে মনে ঠিক করে এবারে সে রাজার উপরেও প্রতিশোধ নিবে, যার কারণে সে রাজার চায়ের মধ্যে কিছু একটা মিশিয়ে রাজাকে খাইয়ে দেয়। আর রাজাও দিনে দিনে অসুস্থ হয়ে পড়ছিল, কারণ সে ওই জিনিসটা রাজার প্রত্যেকটা খাবারে মিশিয়ে তাকে খাওয়াচ্ছিল, যার কারণে রাজা এত বেশি অসুস্থ হয়ে পড়ে যে কোনো ওষুধই তাকে ভালো করতে পারছিল না। এখন পরের সিনে আমরা দেখতে পাই রাজা হাইট্যাংকে নিয়ে একটা বাড়িতে গিয়েছে, যে বাড়ির ব্যাপারে সে আগে জানতো না। সেই ঘরের ভেতরে প্রবেশ করার পর হাইট্যাং বুঝতে পারে এখানে অনেক ধরনের পশু পাখির আত্মাকে বন্দি করে রাখা হয়েছে। তখন রাজা তাকে বলে, ছোটবেলায় যখন সে কয়েকবার অসুস্থ হয়ে গিয়েছিল এবং কোনো ওষুধেই কাজ করছিল না, তখন তাকে এখানে নিয়ে আসা হয়েছিল, আর এই প্রাণীদের হৃৎপিণ্ড দিয়ে বানানো ঔষধ খেয়ে সে ভালো হয়ে গিয়েছিল। আর বিশেষ করে খরগোশের রক্ত তাদেরকে অনেক দিন ইয়াং থাকতে সাহায্য করে। এটা বলেই সে ওখানে বক্সে রাখা ঔষধ খেয়ে নেয়, আর আরেকটা ঔষধ হাইট্যাংকে দেয় খাওয়ার জন্য। এই ঔষধটা সাদা এবং কালো খরগোশ দিয়ে তৈরি, যেটা দেখার পরে হাইট্যাং এই ওষুধটা খাওয়ার জন্য নিষেধ করে দেয়, আর তাকে বলে এখানে যে প্রাণীদেরকে বন্দি করে রাখা হয়েছে তারা সবাই নির্দোষ, তাদের পরিবার রয়েছে, তাই সে যেন তাদের সবাইকে মুক্ত করে দেয়। এটা শোনার সাথে সাথেই রাজা অনেক বেশি রেগে যায় আর তাকে বলে, এর মানে তুমি কি আমাকে দোষ দিতে চাইছো? এখন রাজার রাগের কারণে হাইট্যাং ওই ঔষধটা খেতে বাধ্য হয়। তখন রাজা সেখান থেকে চলে যাচ্ছিল। এদিকে হাইট্যাং মনে মনে অনেক কষ্ট পাচ্ছিল আর ভাবছিল তার বোন এবং বাবা মা শুধুমাত্র একটা টোপ। এখানে আসার পর সে বুঝতে পেরেছে যে শুধুমাত্র তাদের সাথেই নয়, বরং আরো অনেকের সাথে এরকমটা ঘটে আসছে। এরপর তার মনে পড়ে যায় তার বোনের শেখানো সেই সুশিক্ষার কথা, যে তার বোন তাকে শিখিয়েছিল কিভাবে সে ভালো কাজ করবে। এসব কিছু ভাবতে ভাবতে যখন সে ওই পশু পাখির আত্মার দিকে তাকাচ্ছিল, তখন সে তাদের চিৎকার শুনতে পাচ্ছিল। সেই পশু পাখির আত্মাগুলো তাকে চিৎকার করে করে বলছিল যাতে সে তাদেরকে মুক্ত করে। আর ঠিক একটু পরেই হাইট্যাং তার সমস্ত শক্তি ব্যবহার করে তাদের সবাইকে মুক্ত করে। তখন রাজা তার দিকে ঘুরে তাকায় আর তাকে বলে, তোমার ঠোঁটে এরকম রক্ত কেন, আর আশেপাশে এগুলো কি হচ্ছে? তখনই সেই প্রাণীদের আত্মাগুলো রাজার উপরে অনেক বেশি রেগে যায় আর তারা তাকে আঘাত করতে করতে মেরে ফেলে। সে যখন একা বাহিরে বেরিয়ে আসে তখন প্রহরীরা তাকে জিজ্ঞাসা করে সে একা কেন বেরিয়ে এলো, রাজা কোথায়? তখন সে তাদের সবাইকে জানায় ভেতরে অনেকগুলো আত্মা রাজাকে মেরে ফেলেছে। পরের সিনে হাইট্যাং প্রিন্সেসকে নিয়ে ওই জায়গায় চলে যায় যেখানে প্রিন্সেস তার বোনকে হত্যা করেছিল আর তাকে বলে,
এখন তোমাকে সেভাবে মরতে হবে যেভাবে তুমি আমার বোনকে মেরেছিলে। এটা বলেই সে তাকে অনেকগুলো পশুর মাঝখানে রেখে সেখান থেকে চলে যায়। আর আমরা দেখতে পাই সেই পশুগুলো তাকে কামড়ে কামড়ে খেয়ে ফেলছে। এখন হাইট্যাং এর প্রতিশোধ নেওয়া শেষ হয়ে গিয়েছিল আর সে নদীর ধারে বসে তার বোনের কথাই ভাবছিল। ঠিক তখনই স্বর্গ থেকে তার সাথে একজন দেখা করতে আসে আর তাকে বলে তার বোনের আত্মা অনেক ভালো, সে অনেক ভালো ভালো কাজ করেছে, যার কারণে তার আত্মা এখনো নষ্ট হয়নি। এটা শুনে হাইট্যাং খুশি হয়ে যায় আর সে তাকে জিজ্ঞাসা করে তাহলে কি তারা তার বোনকে এখন জীবিত করে দেবে তার ভালো কাজের জন্য। তখন সে তাকে বলে তুমি যেহেতু খারাপ মানুষের বিচার করেছো এবং তাদেরকে উপযুক্ত শাস্তি দিয়েছো, তাই এখন তোমাকে আরো একটা কাজ করতে হবে। তোমাকে প্রাসাদে ফিরে যেতে হবে এবং সেখানে শান্তি এবং সমৃদ্ধি বৃদ্ধি করতে হবে। যেহেতু রাজার বংশধরেরা এখনো বেঁচে রয়েছে তাই তাদেরকে ভালো শিক্ষা দিতে হবে। তাহলে 10 বছর পর আমি তোমার বোনকে ফিরিয়ে দিব। এখন তার কথা অনুযায়ী হাইট্যাং সেভাবেই 10 বছর ধরে রাজ্য পরিচালনা করে আর সে ওই রাজ্যের সুখ এবং সমৃদ্ধি বৃদ্ধি করতে পারে। এখন 10 বছর পূর্ণ হয়ে গিয়েছিল আর সে মনে মনে ভাবছিল আমি আমার কথা রাখতে পেরেছি, তাহলে কি এখন আমি আমার বোনকে ফিরে পাবো। এসব কিছু ভাবতে ভাবতে সে ওখানেই ঘুমিয়ে পড়ে। ঠিক তখনই তার বোনের আত্মা তার সাথে দেখা করতে আসে আর সে তাকে বলে সে এখান থেকে তাকে নিয়ে যেতে এসেছে। এটা শুনে তো হাইট্যাং অনেক বেশি খুশি হয়ে যায় আর সে খুশি খুশি তার বোনের সাথে স্বর্গে চলে যায়। মানে বাস্তব জীবনে তার মৃত্যু হয়েছিল আর তার মৃত্যুর আগেও এই রাজ্যের ভালোর জন্য সে সবাইকে কিছু নির্দেশনা দিয়ে গিয়েছিল যাতে তার অনুপস্থিতিতেও এই রাজ্যের কোনো ক্ষতি না হয়। আর এখানেই আজকের এই ড্রামাটি শেষ হয়ে যায়। তো এখানে হাইট্যাং এর কাছে স্বর্গ থেকে আসা সেই মেয়েটি হাইট্যাংকে এই সব শর্ত দিয়েছিল কারণ হাইট্যাং তো একটা ডিমন ছিল আর সে প্রথম দিকে কিছু অপরাধ করেছিল যার কারণে সে পুরোপুরি ভালো মানুষ ছিল না, কিন্তু অন্যদিকে তার বোন সবসময় ভালো কাজ করেছে তাই তার মৃত্যুর পরে সে স্বর্গে যাওয়ার সুযোগ পেয়েছে। যেহেতু হাইট্যাং এর তার বোনের সাথে থাকার তীব্র ইচ্ছা ছিল আর এরপরে সে ভালো কাজও করেছিল, তাই এখন তাকে শর্ত দেওয়া হয়েছিল যাতে সে পুরোপুরি ভালো মানুষে পরিণত হতে পারে আর তার ইচ্ছা অনুযায়ী তারা তার বোনের সাথে তাকে স্বর্গে থাকার একটা সুযোগ করে দিতে পারে। যাই হোক, এই মুভিগুলোকে কখনোই সিরিয়াস ভাবে নিবেন না কারণ বাস্তব জীবনে এরকম কখনোই ঘটে না, তাই শুধুমাত্র এই ড্রামাগুলোকে আপনারা রূপকথার গল্প হিসেবেই দেখবেন। তো আজকের মতো এখানেই বিদায়, কথা হবে অন্য কোনো ভিডিওতে।